কলেজ ক্যাম্পাসের দিকে এগিয়ে চলেছে শাহিন, সুন্দর পরিপাটি পোশাকে। কিন্তু বিপত্তি বাঁধল তখনই, কারণ সে কলেজে নতুন অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা সে জানে না। তবু সে এগিয়ে গেল সামনের দিকে। কাকে জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। কারণটা হলো সবার পোশাক আর আচরণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এমন সময় হুট করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় শাহিন, কিন্তু ব্যথা পায় না। নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে বোরখা পরা অবস্থায় পড়ে আছে। দ্রুত শাহিন মেয়েটার ওপর থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। মেয়েটিও উঠে দাঁড়ায়। তারপর, আপনি কি কাজটা ঠিক করলেন? দেখুন, আমাকে মাফ করবেন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আসলে আমি আজ কলেজে নতুন, নিজের ক্লাস খুঁজে পাচ্ছি না দেখে চারদিকে চোখ বুলিয়ে দেখছিলাম, আর হুট করেই আপনার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। বুঝলাম। যেহেতু তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, সেই জন্য তোকে শাস্তি পেতেই হবে। তবে এখন নয়, আজ নতুন, তাই তোকে ছেড়ে দিলাম। এখন সোজা দ্বিতীয় তলায় 202 নাম্বার রুমে যাবি, ওখানেই তোর ক্লাস। আপনি আমার ক্লাস জানলেন কি করে? শালা, তুই না একটু আগেই বললি তুই কলেজে নতুন, তাই আমি বুঝে গেছি তুই অনার্স ফার্স্ট ইয়ারের, বুঝলি? শাহিন পুরো বেকুব বনে যায়, তবে নিজেকে সামলিয়ে নিল। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আপনার নাম তো জানা হলো না। ওই, নাম জেনে তুই কি করবি? জানিস আমার বয়ফ্রেন্ড আছে, ও জানলে তোকে মেরে হাড্ডি ভেঙে দেবে। তো আপনার বয়ফ্রেন্ড আছে তো আমার কি বলেন? আর আপনি বেশি বুঝেন। ওয়েট ওয়েট, আপনার নাম মিষ্টি। তুই জানলি কি করে? জানতাম না, তবে এখন জানলাম। আন্দাজে মেরে দিলাম এবং সঠিক জায়গায় লেগে গেল। বাইদা রাস্তা। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। মেয়েটি থেকে পিও নিয়ে শাহিন আবারও হাঁটতে শুরু করে। এমন সময় হঠাৎ ক্লাসের ঘন্টা বেজে গেল। তাই দৌড়াতে শুরু করে দিল শাহিন। দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আবারও ধাক্কা খেয়ে কিছুর সাথে বরাবরের মতো এবারও শাহিনের লাগলো না। চোখটা খুলে তাকাতেই দেখল এবারও একটা মেয়ের উপর পড়ে গেছে। দ্রুত উঠে বলল, তারপর কিছু না বলে ক্লাসের দিকে দৌড়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসটা পেয়ে গেল, কিন্তু ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে। মে আই কামিং স্যার? তার চশমাটা একটু নিচু করে ভালো করে শাহিনের দিকে তাকালো। তারপর, প্রথম দিনই লেট, না জানি সারা বছর কি করো, এসব ভেতরেই। শাহিন মুচকি এসে ভেতরে এলো, কিন্তু বসবে কোথায়? কোথাও জায়গা ফাঁকা নেই। শেষের একটা বেঞ্চে ফাঁকা পেয়ে গিয়ে বসলো। তারপর স্যারের লেকচার শুনতে লাগলো। হঠাৎ কোনো কিছুর কামড়ানোর আউ করে উঠে পাশে তাকিয়ে, এ তো সেই মেয়ে, মানে মিষ্টি। আরে আরে মিষ্টি ম্যাডাম, তুমি এখানে যে? কি বললি তুই? আমার ক্লাস আমি থাকবো না তো কে থাকবে শুনি? এই, আপনার সমস্যা কি? আমাকে আপনি সব সময় তুই তাকারি করেন কেন? মাইন্ড করো নাকি? আসলে আমরা তো সমবয়সী, ফ্রেন্ড তো হতেই পারি, আর তাছাড়া আমরা সহপাঠী, তাই আর কি তুই বলেই ডাকি। আগে বলবে তো, তাহলেই তো আর আমি কিছু মনে করতাম না। যাই হোক, বন্ধু হতে পারি আমরা? না, আমার হাজবেন্ডের অনুমতি নেই। সে বলেছে তুমি ছেলেদের সাথে কথা বলো, সমস্যা নেই, তবে কোনো সম্পর্ক যেন তৈরি না হয়। আমি জানি, কারণ কোনো হাজবেন্ড ওই চাইবে না তার বউকে কারো সাথে কথা বলুক। তা দুলাভাই কি করে? তৌফিক শেখ, গ্রুপ অফ কোম্পানির এমডি। বাহ, তাহলে তো আপনি জমিদারের বউ। না স্যার, আমার হাজবেন্ডটা অনেক অনেক ভালো, বুঝলেন? সে সব সময় সাধারণ ভাবেই চলে। আচ্ছা মিষ্টি, তাহলে আমরা আর কথা না বাড়াই। স্যারের পড়াচ্ছেন শুনি, না হলে পরীক্ষায় 0 পেতে হবে। স্যারের পড়াগুলো মন দিয়ে শুনতে লাগলো শাহিন। এমন সময় হঠাৎ একদম ছেলে এসে ক্লাসে ঢুকে পড়ল। তারপর কিছু না বলেই শাহিনের সামনে চলে আসলো। তারপর, এই তুই কে? সিঁড়িতে কেন? মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলি? হ্যাঁ, খেয়েছিলাম। কেন?
কিন্তু ছেলেগুলো শাহিনের প্রশ্নের জবাব না দিয়েই টানতে টানতে নিয়ে গেল ক্লাস থেকে বের করে সোজা কলেজের মাঠে। তারপর আপু, এই যে দেখুন, শালাকে তুলে এনেছি। এই কি আপনাকে ধাক্কা দিয়েছিল? মেয়েটি যে শাহিনের দিকে ঘুরে তাকায়, অমনি শাহিন চোখটা নিচু করে নেয়। কারণ আসলেই এই সেই মেয়ে যার উপর শাহিন পড়ে গিয়েছিল সিঁড়িতে, এবং সরি না বলেই চলে গিয়েছিল ক্লাসে। মেয়েটা কিছু না বলেই নিচের পায়ের হাই হিল খুলে শাহিনের গালে মারতে শুরু করে দিল। এত জোরে মেরেছে যে শাহিনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করেছে। একটু থামলো, তারপর এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। কত বড় সাহস আমাকে ধাক্কা দেয়, আবার ভাব দেখিয়ে সরি না বলেই চলে যায়। তুই কি জানিস আমি কে? কুত্তার বাচ্চা, তোকে আজ আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেব আমি কে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। এই, দূর কর শালা ফকিরের বাচ্চাকে। দেখ তুই, শরীর থেকে কি পচা গন্ধ বের হচ্ছে। তুই কি চামার নাকি রে? গোসল করিস না কতদিন হইলো? কিন্তু ততক্ষণে শাহিন সেন্সলেস হয়ে নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছে ছেলেগুলোর ওপর যারা ওকে ধরেছিল। কি রে ফকিরের বাচ্চা, মরলো নাকি? ফেলে দে এখানে, আর চল এখান থেকে। শাহিনকে ওভাবে ফেলে দিয়ে চলে যায় সিমি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, শাহিনকে যে মেয়ে এতক্ষণ মারল ওর নাম সিমি। বাবা মায়ের আদরের সন্তান। ওর বাবা এই এলাকার এমপি, যার ফলস্বরূপ বেপরোয়া জীবনযাপন করে। এদিকে কেউ শাহিনকে হসপিটালে নিয়ে যেতে সাহস পেল না, কিন্তু হঠাৎ একটা মেয়ে এগিয়ে এলো, সাথে একজন লোক। হ্যাঁ, মেয়েটার কেউ নয়, মিষ্টি। ড্রাইভার আঙ্কেল, দ্রুত একে কোলে নিন আর চলুন দ্রুত। ড্রাইভার শাহিনকে নিয়ে গাড়িতে বসায়, তারপর সোজা হসপিটালে। একদিন পর শাহিনের জ্ঞান ফেরে, আর চোখ খুলেই ও নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে পাশে একজন যুবক বসে শাহিনকে নড়াচড়া করতে দেখে। আরে আরে ভাই, কি করছো? তুমি এভাবে নড়াচড়া করছো কেন? তোমার অসুবিধা হবে, তাছাড়া তোমার শরীরে রক্ত যাচ্ছে। কে ভাই আপনি, আর আমাকে এখানে কেন আনলো? আমি তৌফিক, আর তোমাকে আমার স্ত্রী মিষ্টি নিয়ে এসেছে। ও, তার মানে আপনি মিষ্টির হাজবেন্ড? কিন্তু তোমাকে মারলো কে আর কেন? আরে বলবেন না ভাই, সিঁড়িতে ওঠার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল, কিন্তু ক্লাসে দেরি হয়ে যাবে দেখি সরি বলা হয়নি, আর যার ফলস্বরূপ এই অবস্থা। আহা, ফানি স্টোরি। যাই হোক, তোমার পরিবারে কেউ থাকলে বলো, খবর দেই তাদের। কেউ নেই ভাইয়া আমার, আমি এতিম। ও সরি সরি ভাই, আমি জানতাম না। তো শুনো, আজ তোমায় রিলিজ দেবে, তবে তুমি কোনো কিছু খেতে পারবে না, মানে ঝাল বা অতিরিক্ত লবণযুক্ত খাবার। এমন সময় মিষ্টি প্রবেশ করে রুমে। তারপর এই, তোমরা কি নিয়ে কথা বলছো? আরে না, তেমন কিছু নাই, এমনি জানতে যাচ্ছিলাম কি করে ছেলেটি তোমায় মারলো, আর কেনই বা মারলো। অত জেনে কি করবে বলো? যাই হোক, এই তুই এই খাবারগুলো খেয়ে নে। ও খাবে কিভাবে? আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তারপর তৌফিক শাহিনকে নিজের ছোট ভাইয়ের মতো খাইয়ে দেয়। শাহিন চুপচাপ খেয়ে নেয়। বিকেল বেলা। তৌফিক ভাইয়া, আজ তাহলে আমি আসি, কেমন? সে কি, তুমি কি যেতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে সাবধানে যেও। শাহিনকে বিদায় করে তৌফিক বাসায় চলে যায়, গিয়ে মিষ্টিকে ডেকে পাঠায়। মিষ্টি, এই মিষ্টি, কি হয়েছে, ডাকছো কেন? আগামীকাল থেকে তোমায় আর কলেজে যেতে হবে না, কথাটা মনে রেখো। কিন্তু কেন? সব কথার কারণ জানতে চেও না মিষ্টি, জানোই তো আমি তোমাকে কারো পাশে সহ্য করতে পারি না, আর তার উপর ওই ছেলে তোমার উপর পড়ে গিয়েছিল। মন চাচ্ছে ওকে আমি মেরে ফেলি, কিন্তু না, সেটা করা যাবে না, তাই তোমাকে আমি আর কলেজে যেতে দিব না। আমার বরটা দেখি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছে। হচ্ছি, আগামীকাল থেকে কলেজে যেতে হবে না। ওকে জানু, ওকে। এদিকে শাহিন তার মেসে ফিরে যায় আর ভাবি, ইস, মেয়েটা কি মারটাই না মারল, এর প্রতিশোধ আমি নেবই নেব। পরের দিন শাহিন কিছুটা সুস্থ হয়ে কলেজে যায়, কিন্তু শাহিনকে সবাই দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ শাহিনে তো মার খেয়েও আজকেও কলেজে এসেছে দেখে। কিন্তু শাহিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে ক্লাসে গেল
আর দু চোখ শুধু মিষ্টিকেই খুঁজছি, কিন্তু মিষ্টির দেখা নেই। মনটা খারাপ করে বসে থাকে শাহিন। তার মনে খচখচ করছে একটা কথাই, জানার জন্য কে এই মেয়ে, আর কেনই বা তাকে এত মারল সামান্য একটা বিষয় নিয়ে। এমন সময় শাহিনের মাথায় কোনো কিছু লাগে, আর শাহিন না করে উঠে মাথা তুলে তাকায়, দেখে ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে আছে। আর পেন্সিল চকের টুকরো বুঝতে বাকি রইল না, স্যারই তার মাথায় চক মেরে দিয়েছে। এই ছেলে, এই দাঁড়াও বলছি। শাহিন চুপচাপ উঠে দাঁড়ায়। তারপর, বেয়াদব ছেলে, ক্লাসে কি জন্য আসো? গার্লফ্রেন্ডকে নিয়ে কখন ডেটিং এ যাবে, কি করবে না করবে সেটা ভাবতে? দেখে তো মনে হচ্ছে দেবদাস। আমি কি পারলাম, তুমি কি পারবে? স্যার, আপনি একটু বাড়িয়েই বললেন। আমি তো আর আপনার মেয়ের মতো নই যে ক্লাসের স্যারদের চোখ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের কাছে চিঠি আর ফ্লাইং কিস করব। আর আপনি আমাকে পড়া ধরতে পারেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। কি আমার মুখে মুখে কথা, আবার আমার মেয়েকে নিয়ে কথা? তুমি চেনো আমার মেয়েকে? স্যার, চিনতাম না, তবে আজ যখন আপনি কলেজে আসলেন সাথে একটা মেয়েকে নিয়ে, তখন কয়েকজন বলতে শুনেছিলাম ওটাই আপনার মেয়ে। আর ক্লাসে আসার আগে দেখলাম ক্যান্টিনের পিছনে একটা ছেলের কোলে মাথা রেখে গল্প করছে। শাহিনের কথা শুনে স্যার কিছু না বলে দ্রুত ক্লাস থেকে বের হয়ে যায়, আর আমি চুপচাপ বেঞ্চে বসে পড়ি। কিছুক্ষণ পর মাথার কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা তুলে দেখি স্যার দাঁড়িয়ে। তাই ভদ্রতার খাতিরে শাহিনও দাঁড়িয়ে পড়ে। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। কেন, কি হয়েছে স্যার? আসলে বাবা, ওই ছেলেটা আমার মেয়ের বয়ফ্রেন্ড ঠিকই, কিন্তু ছেলেটা আমার মেয়েকে আজ রুম ডেট করার প্রস্তাব দিচ্ছিল। আর সেই সময় আমি ওখানে যাই, আর সব শুনে মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দেই, আর ছেলেটাকে ওর বাসায় যেতে বলি। এছাড়া আমার উপায় নেই। ছেলেটা মস্ত বড় মাফিয়া। তুমি কাউকে কথা বলো না, সবাই তো শুনেই নিয়েছে। আমার এখন মরা ছাড়া উপায় নেই। শাহিন স্যারের কথা শুনে মনটা খারাপ হয়ে যায়, আবার মনে মনে ভাবে না, একটা কিছু করতেই হবে। ক্লাসগুলো শেষ করে শাহিন উঠে বের হয়ে পড়ে। পকেট থেকে ফোনটা বের করে আর কাকে যেন ফোন করে, তারপর অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ পেছন থেকে আবারও কোনো কিছুর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে, আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। কোনো রকমে উঠে বাম হাতের তালু দিয়ে মুখটা মুছে পেছনে ফিরে দেখে 5 জন ছেলে হাসছে। ওদের হাতে ফুটবল। বুঝতে বাকি নেই শাহিনের ওরাই মেরেছে। শাহিন দাঁত কিরমির করে উঠে নিজের জামা পরিষ্কার করে সামনে দিলে হাঁটতে লাগলো। এমন সময় আবারও বল লাগে, তবে এবার শাহিন নিজেকে সামলে নেয় এবং পিছনে ফিরে। কি হয়েছে ভাই, আপনারা কেন শুধু শুধু আমাকে আঘাত করছেন? আমি কি কিছু করেছি আপনাদের? অবশ্যই তুই আমার বড় ভাইকে তার শ্বশুরের হাতে ধরিয়ে দিয়েছিস। জানিস আমাদের বস কতটা লজ্জা পেয়েছে, সাথে অপমানিত হয়েছে। সেটার প্রতিশোধ আমাদের বস নিবে। তার আগে আমরা একটু মজা করি তোর সাথে। ছেলেটা ফুটবল আবারও শাহিনের দিকে কিক করলে শাহিন দ্রুত বলটা নিজের পায়ের উড়াত দিয়ে আটকে নিয়ে বল প্রচুর জোরে আঘাত করে একদম নিখুঁত নিশানা ছেলেটার মুখে গিয়ে লাগে। সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। সাথে তো রক্ত আছে, সাথে বলটা আবারও শাহিনের কাছে আসে। এরপর আরো একটা কিক করে, যেটা নিখুঁতভাবে ছেলেটার পুরুষাঙ্গতে গিয়ে লাগতেই ছেলেটা ম্লান হারায়, আর ফুটবলটা শাহিন রেখে বের হয়ে যায়। কিছু দূর যেতেই একটা কালো রঙের গাড়ি দেখতে পায়। সামান্য হেসে আশেপাশে তাকিয়ে গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। আকিব, দ্রুত ফার্স্ট এইড বক্স বের করে মুখটা পরিষ্কার করে দে। বস, কি হয়েছে আপনার মুখে? তেমন কিছু নয়, একটু ফুটবল খেলে আসলাম তো, তাই একটু আঘাত পেয়েছি। আকিব বুঝে যায় শাহিন কিসের কথা বলছে। আর হ্যাঁ, আকিবকে সেটা না হয় পরেই জানবেন। কিছুক্ষণ পর আকিব শাহিনের মুখ পরিষ্কার করে দিয়ে পাশে বসে। তারপর, ছেলেটা কেমন? ভাই, আজ খোঁজ নিলাম, বেশি বড়লোক নয়, মধ্যবিত্ত ঘরের থেকে খারাপ সঙ্গে এমন হয়ে গেছে পাতি মাস্তান। আজ দেখলাম বিভিন্ন অফিসের চাকরির জন্য ঘুরতে। বুঝেছি। যাই হোক, শোন, কাজটা একটু সাবধানে করিস। বুঝতেই তো পারছিস আমি কিসের মধ্যে আছি। বস, আপনি কি শিওর ওকে আমার এখানেই পাবো? অবশ্যই পাবো, শুধু সময়ের অপেক্ষা। তবে শোন, আমি যতদূর জানি কলেজের এই মাত্র নেতা নাকি বাইরে আছে,
যার ফলস্বরূপ আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে মূল কাজটা সেরে ফেলবো, বুঝলি? গাড়িটা দাঁড় করা, এসে গেছি আমি, নামবো। আকিবের থেকে বিদায় নিয়ে শাহিন মেসে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও বের হয়ে বাড়ি থেকে একভাবে আর কতদিন থাকা যায় বাসায় একা। তাই শাহিন ঠিক করলো কিছুক্ষণ বাহির থেকে ঘুরে আসবে, যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়ে বাইরে যাবার জন্য। বাড়ির পাশেই বলতে হোস্টেলের পাশেই একটা পার্ক ছিল, সেখানেই চলে যাবে বলে ঠিক করলো। 10 মিনিট হাঁটার পর শাহিন পৌঁছে গেল। বাহ, চারপাশে কত সুন্দর সুন্দর কাপল ঘোরাঘুরি করছে। শাহিন নিশ্চুপ মনে তাকিয়ে আছে। হঠাৎ কারো ধাক্কায় শাহিন বাস্তবে ফিরে আসে। মাথা নিচু করে দেখি একটা 15 বছর বয়সী ছেলে বাদামের ছুরি হলুদ দাঁতগুলো বের করে চেয়ে রয়েছে। কিছু বলবি? হ ভাইজান, বাদাম নেন, খুব ভালো আজকে পাচ্ছে। বাদাম তো আমি খাই না রে, তবুও দে, দেখি আজ তোর জন্য হলেও একটু খাই। বাদাম তুলতে তুলতে বলল, ভাইজান আপনি একা কেন, ম্যাডাম নাই অপেক্ষা করছেন তার জন্য? না রে, কেউ নেই, আমি একাই, তাই তো বসে আছি। তা এত কম বয়সে বাদাম বিক্রি করছিস কেন? পড়াশোনা নেই? আছে ভাইজান, কিন্তু করোনার কারণে আব্বাস চাকরি নাই, শিক্ষক, তিনি লজ্জায় তো কিছু করতে পারেন না, তাই আমি মুখে মাস্ক লাগিয়ে বের হয়েছি বাদাম বিক্রি করতে। ভালো করেছিস রে। তা কত বিক্রি হয় তোর রোজ বাদাম? ভাইজান রোজ না হলেও 1,500 টাকা বিক্রি করি, লাভ হয় 1,000 টাকার মতো। এই টাকা দিয়ে বাপ মা, আমি আর ছোট ভাই বোন ভালোই চলি। বাহ, ভালোই চলিস। তাহলে আমি আর তোর বাদামের টাকা দেব না। ঠিক আছে ভাইজান, লাগবো না, আমি তাহলে আসি। ছেলেটি চলে যেতে নিবে অমনি শাহিন ছেলেটির হাত চেপে ধরে পাশে বসায়। তারপর, খুব পাকনা হয়ে গেছিস তাই না? মারবো এক চর। নে, পকেট থেকে 1,000 টাকার নোট বের করে এটা রাখ। কি কোন ভাইজান, 10 টাকার বাদাম নিয়ে আমার 1,000 টাকা দিচ্ছেন কেন? বড় ভাই হিসেবে দিলাম, বুঝলি? এখন যা। ছেলেটি টাকাটা নিয়ে চলে গেল আর শাহিন বাদামের খোসা ছাড়িয়ে খেতে লাগলো। কিন্তু বেশিক্ষণ আর শান্তিতে বসে থাকতে পারল না, কারণ সামনেই একটা ছেলে ছোট একটা পথ শিশুকে মারছে। দেখি শাহিনের মাথায় রক্ত চেপে গেল। দ্রুত উঠে গেল আর ছেলেটিকে নিচের কোলে নিয়ে যেই লোক মারছিল তাকে বলল, কি ভাই, আপনাকে দেখে তো সিংহৃতই মনে হয়, তাহলে কেন এই ছোট ছেলেটাকে মারছেন? তাতে তর্কিববে, শালার সাহস হয় কি করে আমার এই দামি পোশাকে ওর নোংরা হাত দিতে? ও সরি ভাই, আমি ওর হয়ে মুছে দিচ্ছি। লোকটি আরো রেগে গিয়ে শাহিনকে ধাক্কা দিয়ে, কুত্তার বাচ্চা, তুই চিনিস আমায়? কোন সাহসে আমার গায়ে হাত দিতে চাস? জারদ সন্তান, শালা বস্তির নোংরাগুলো কে যে এই পার্কে ঢুকতে দেয়? শাহিনের মাথায় রক্ত উঠে যায়। দ্রুত লোকটার কলার চেপে ধরে নাকে একের পর এক ঘুষি মারতে শুরু করে দিল। প্রত্যেক ঘুষিতে লোকটার নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু শাহিনের থামার নাম নেই। হঠাৎ শাহিনের গালে কেউ কষে থাপ্পড় মারে। এতে শাহিন আরো ক্ষিপ্ত হয়ে কে মেরেছে সেদিকে না তাকিয়ে কষে পটাশ পটাশ করে 2টো থাপ্পড় মেরে দিয়ে আবারও লোকটাকে ঘুষি মারতে লাগলো। আশেপাশে লোক অবস্থা বেগতি দেখে শাহিনকে থামায়। ভাই থামুন, এসব বড় লোকের গায়ে হাত দেওয়া পাপ, আমরা শুনেছি সবাই, কিন্তু কি করব বলেন? এদের টাকার গরম আছে, ছেড়ে দিন ওকে। শাহিনের ততক্ষণে হুঁশ ফিরে আসে এবং পাশে তাকিয়ে দেখি কলেজে সেই দিনকার মেয়ে গালে হাত দিয়ে পড়ে আছে। সেসবে চোখ না দিয়ে শাহিন পথ শিশুকে নিয়ে একটা হোটেলে যায়। তারপর ভালো মন্দ খাইয়ে হাতে 1,000 টাকার নোট দিয়ে বিদায় করে হোস্টেলে ফিরে আসে আর নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে না পেরে বাথরুমে চলে গিয়ে প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে রুমে এসে শুয়ে পড়ে। এদিকে সিমি রাগে কচকচ করছে, কিভাবে সে প্রতিশোধ নেবে। আমার মারা থাপ্পড়ের সাথে তার বয়ফ্রেন্ডকে মারো। রাতে আর খেতে ইচ্ছে হলো না দেখে শাহিন আর ঘুম থেকে উঠল না, ঘুমিয়ে বলল। পরের দিন কলেজে গেল, স্যারের ক্লাস করতে বিজি। এমন সময় স্যার শাহিনকে তাড়াতে বলল। শাহিনও তারই বলল, শাহিন তুমি বলো, আমাদের কি বইয়ের পড়া ছাড়া আর কোনো স্তঙ্গের প্রয়োজন আছে? স্যার, আমি মনে করি অবশ্যই আছে, কারণ
বই আমাদের শুধু সমাজে চলতে শেখায়, শিক্ষা প্রদান করে, কিন্তু সমাজ সেই শিক্ষা ব্যবহার করার জন্য নিজেদের আরও একটা সংজ্ঞানের প্রয়োজন হয়, সেটা হলো মানবতা। আমাদের মানবতা না থাকলে আমরা সমাজে চলতে পারবো না স্যার, আর সমাজে চলতে না পারলে শিক্ষা মূল্যহীন। দারুণ বলেছো, তবে এইরকম কে আর ভাবে বলে? সবাই তো এখন টাকা নিয়ে খেলা। যাই হোক, বসে আর শোনো, নেক্সট টাইম থেকে সামনে বসবে, সামনেই এক্সাম। আশা করি সবাই ভালো রেজাল্ট করে আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে। শাহিন সবার দিকে তাকালো আর হেসে দিল, কারণ সবাই হিংসা ভরা চাহনিতে তাকিয়েছিল। শাহিন কিছুটা আমলে নিয়ে আবারও ক্লাস করতে শুরু করলো। ক্লাস শেষ করে ক্যান্টিনে গেল। কিছু খেয়ে গতকাল রাতেও কিছু খেতে পারেনি। আজ না খেলে শরীরটা একদম চলবে না। ক্যান্টিনে গিয়ে গরম গরম 5টা ডালপুরি, ডিমের অমলেট, সাথে ঘাটি আর সবজি অর্ডার দিয়ে চেয়ারে বসলো। কিছুক্ষণ পর চলে এলো তৃপ্তির সহিত। সেগুলো খেয়ে বের হতেই কয়েকটা ছেলে তাকে ঘিরে ধরে, সবার হাতে হকি স্টিক আর মোটা লাঠি। শাহিন কিছুটা ভয় পেলেও মনে মনে ঠিক করল না, আজ ওদের হাতে মার খেলে নিশ্চিত 1 মাস হাসপাতালে থাকতে হবে। তার চেয়ে এদেরকে আজ নিজের আসল শক্তিটুকু দেখাতেই হবে। কিরে চান্দু, তুই গতকাল আমাদের এলাকার আমাদের বস সুদুলকে কেন মেরেছিস? সাথে ভাবিকেও মেরেছি তাতে তোদের কি বে? সে অন্যায় করেছে দেখেই মেরেছি। এখন রাস্তা ছাড়, বাসায় যেতে হবে। বাসায় নয় চান্দু, তোকে হসপিটালে পাঠাবার ব্যবস্থা করছি। এই মার। শাহ বলার আগেই শাহিন লোকটার পেটে পাঁচ মারে। যে লোকটার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কিন্তু শাহিন সেদিকে না তাকিয়ে আবারও পাঁচ করে হাত থেকে হকি স্টিক কেড়ে নিয়ে সব কটাকে আচ্ছা মতো মারতে থাকে, পুরো জ্যাকি চানের মতো। কিছুক্ষণ পর সব কয়টা মাটিতে লুটিয়ে পড়ে যায়, কিন্তু শাহিন থামে না। মারামারির এক পর্যায়ে একজন শাহিনের শার্টের কলার ধরে টান দিতেই শাহিনের 6 প্যাক বডি বের হয়ে যায়, যা দেখে ক্যান্টিনের সবগুলো মেয়ে হা করে তাকিয়ে থাকে। আর আড়ালে থাকা সিমিও আসলে সিমি নিচেই এই লোকগুলোকে পাঠিয়েছিল শাহিনকে মারার জন্য। কিন্তু শাহিনের এমন হিংস্র রূপ দেখে আর সামনে না গিয়ে পেছনে লুকিয়েছিল, আর শাহিনের 6 প্যাক বডি দেখে রীতিমতো চমকে যায়, সাথে অবাকও হয়। ভাবে এর মতো ক্ষেতের 6 প্যাক বডি হলো কি করে। মাটিতে পড়ে থাকা লোকগুলো ভয়ে দৌড়ে পালাতে যায়। শাহিন নিচে হকি স্টিকটা ফেলে দিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে যায়। পরের দিন শাহিন হোস্টেল থেকে বের হতেই পুলিশ শাহিনকে ঘিরে ফেলে। তারপর ভালোই তো কলেজে মাস্তানি শুরু করে দিয়েছিস, চল আজ তোকে শ্বশুর বাড়িতে একটু আদর যত্ন করি। ওকে ওকে অফিসার, যাব। তার আগে 2 মিনিট কথা বলে আসি। সারা পালিয়ে যাওয়ার জন্য তোকে ছাড়বো? যা বলার এখানে বল। শাহিন চুপচাপ পকেট থেকে সাধারণ একটি স্মার্টফোন বের করে আকিবকে ফোন দেয়। বস বলুন। শোন, আমি একটু আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, বুঝলি? সঠিক সময়ে নিয়ে চলে আসবি আব্বাকে দেখা করাতে। ওকে স্যার, কথা বলা হয়ে গেছে, চলুন তাহলে এবার যাওয়া যাক। আমি অবাক হচ্ছি, তুই এত নর্মাল ভাবে কেন আমাদের সাথে যেতে যাচ্ছিস? আপনি একজন অফিসার, আমাকে নিতে এসেছেন। আপনাকে কি আমি খালি হাতে ফিরে যেতে দিতে পারি? তাই আমি আপনার সাথে যেতে রাজি হলাম। চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। শাহিন অফিসারদের সাথে যেতে লাগলো থানায়। এসে শাহিনকে হাজারো পাঠানোর আগেই কয়েকজন থানায় প্রবেশ করে। সেটা দেখে অফিসার উঠে দাঁড়ায় এবং স্যালুট করে। আসলে পুলিশ প্রধান এসেছে, সাথে আকিব আর একজন উকিল। অফিসার, আমি যা শুনলাম তা কি ঠিক? আপনি একটা মহান পেশা থেকেও কেন 2 টাকা ঘুষের কারণে পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ করলেন? আপনি কি চাকরি হারাতে চান? বুঝলাম না স্যার সঠিক। হ্যাঁ অফিসার, বুঝে অবুঝের মতো হতে নেই। ওই যে আপনার পাশে যাকে দেখছেন তাকে কি চিনেন? আপনার মতো আর 10টা অফিসার ওর কথায় উঠে বসে। যাই হোক, আইনের সাথে আমি তো আর পাল্লা দিতে পারি না বা অমান্য করতে পারি না। উকিল সাহেব, দিন জামিন এর কাগজটা জমা দিন। ঠিক আছে স্যার। এই কনস্টেবল, ওকে ছেড়ে দাও। কনস্টেবল লকআপের তালা খুলে দিল, আর আমি বের হয়ে আকিবকে নিয়ে বের হয়ে আসলাম। আর আইজিপি প্লাস উকিল সাহেব চলে গেলেন নিজ গন্তব্যে।
দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছিল, তবু কেন যে দেখা পাচ্ছিলাম না সেই টেনশনে শাহিনের মাথায় হাত চায় অবস্থা। এদিকে সময় প্রায় ফুরিয়ে আসছে। কলেজে যেতেই শাহিন চোখগুলো খুশিতে চকচক করে উঠল, কারণ সে যাকে এতদিন হলো অপেক্ষা করছিল তাকে সে পেয়ে গেছে। কয়েকটা ছেলে সিগারেট খাচ্ছে দেখে শাহিন ইচ্ছে করেই কয়েকটা ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর, ভাই এখানে এগুলো আপনারা কি করছেন? এটা তো কলেজ, এখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ, তবুও খাচ্ছেন? তুই কি চিনিস আমায়? আমি এই কলেজের ছাত্র নেতা, বুঝলি? আমার সব পারমিশন আছে। ছি, নিজে একজন ছাত্র নেতা হয়েও সিগারেট খান, ছি। এই বুক, তুই কে রে বলতো? আমি আবার কে হব বলেন? আমি একজন ছাত্র। ও বুঝেছি, তুই নতুন, হ্যাঁ? তাই আমাকে চিনতে পারিসনি। তুই কাউকে জিজ্ঞেস করিস আমি কে, বুঝলি? তাহলে চিনতে পারবি। এখন সামনে থেকে যা। ওদের সামনে থেকে আসতেই চোখ গেল কয়েকটা মেয়ে শাহিনের দিকে তাকিয়ে আছে, তাই ওদের কাছে গেল। তারপর, হ্যালো গার্লস, আমরা কি ফ্রেন্ড হতে পারি? শিওর, কিন্তু তুই করে বলতে হবে। ওকে, বাট আমাকে একটা নিউজ বলতে হবে, সাথে তোমাদের নাম। অবশ্যই, আমি ইতি ও বৃষ্টি ও রীতা ও স্মৃতি। আর বলো, কি জানতে চাও? ও যে পাশে আছে ওই ছেলেগুলো কে? ওই ওখানে যে ছেলেটা সিগারেট খাচ্ছে সে হলো এই কলেজে ছাত্র নেতা পলাশ। কিছুদিন আগে একটা মার্ডার করে জেলে গিয়েছিল, কিন্তু গতকাল ছাড়া পেয়ে গেছে। আবারও শুরু করবে খুনাখুনি। কেন খুন করেছিল? আসলে পলাশ এইসব করে পাওয়ারের জন্য, আর ওকে এই পাওয়ার দেয় এখানকার এমপি, বুঝলে? যাই হোক, ওর সাথে লাগতে যেও না, শেষে না জানি তোমার প্রাণটা নিয়ে নেয়। আর ওই যে একটা মেয়ে আছে না, সিমি নাম, উনি অমন কেন? এই, তুমি সিনিয়র আপুর কথা কেন জিজ্ঞেস করছো বলো তো? আর ওনার পেছনে লাগতে যেও না, ওই হলো এমপির মেয়ে, বুঝলে? তাই অমন। যাই হোক, তোমার নাম বলো। আমি শাহিন। আপাতত এইটুকুই, বাকিটা না হয় পরে জানতে পারবে। আর শোনো, এই কথাগুলো কাউকে বলবে না। ওকে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে যেতেই পুলিশের ভিড় দেখতে পেলাম। একটু সামনে যেতেই চোখ আটকে গেল, কারণ সামনে একটা নয়, দুইটা নয়, তিনটে লাশ, সবগুলোই এই কলেজের নাইট গার্ডদের। আজ আর কলেজ খুলবে না, তাই সবাই বাড়িতে চলে গেল। তবে আমার মনের মধ্যে একটা খটকা লেগেই গেল। শাহিনের এতগুলো লাশ, তাও আবার একসাথে। না না, এত ভাবলে চলবে না। আমাকে জানতেই হবে শাহিনের কি হয়েছিল। রাতে শাহিন বের হয়ে পড়ে, রাতে কলেজের গেট বন্ধ থাকার কথা, কিন্তু গেট খোলা দেখে অবাক হয়ে ভেতরে ঢুকে ক্যাম্পাসের দিকে যেতেই দেখতে পেল পলাশ কি যেন খুঁজছে। শাহিন দেখে মুচকি হাসে, তারপর দ্রুত তার কাছে গিয়ে পেছন থেকে কাঁধে হাত দিতেই পলাশ কেঁপে ওঠে। কে? ভাই, আমি শাহিন, ওই যে সে আপনাকে সিগারেট খেতে মানা করলাম। এই, তুই এত রাতে এখানে কেন? এই তো ভাই, হাঁটতে এসেছি, কিন্তু আপনাকে দেখলাম কোনো কিছু খুঁজতেছিলেন, আপনাকে হেল্প করতে আসলাম। কই কি খুঁজছিলাম? তাই কিছুই খুঁজছিলাম না তো। ও, তাহলে হয়তো ভাই আমার ভুল হয়ে গেছে, সরি, আসি। আসসালামু আলাইকুম। এই শোন, এই কথাটা কাউকে বলবি না, ঠিক আছে? কিন্তু ভাই, খালি হাতে তো আর এত বড় সিক্রেট লুকানো যায় না। সেটা আমি বুঝেছি, সবই পাবি। এখন চুপচাপ আমাকে সাহায্য কর। এই ক্যাম্পাসে একটা খাম রয়েছে, সেটা কোথাও পড়ে গিয়েছে, কিন্তু আমি পাচ্ছি না। শাহিন পুরো কলেজ ক্যাম্পাস খুঁজে পুরনো একটা টয়লেট পেল। সিসি ক্যামেরা হয়তো ফুটেজ, ওটার মধ্যে থেকে একটা নিচের পকেট নিয়ে পলাশ ভাইয়ের কাছে গেল শাহিন। তারপর, ভাই, পেয়ে গেছি, এই যে সিডি আর খাম। কই ছিল এটা? ওই যে পুরনো টয়লেটে ছিল। ওকে শোন, কাউকে বলবি না, আর আগামীকাল আসিস, তোর জন্য পুরস্কার আছে। পলাশ চলে গেল আর শাহিন হেসে বাসায় চলে গেল। রাত তখন 2টা। শাহিন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। পরের দিন শাহিন ঘুম থেকে উঠেই গত রাতে সিডি চালু করতেই ভয়ে আটকে উঠল, কারণ মনিটরে 3টা লাশ, যেগুলোকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করছে। কিছু কালো পোশাক পরিহিত লোক একে একে 3টা লোককে কয়েকজন ধরে নিয়ে এলো, যাদের সবারই হাতে ধারালো ছুরি। শাহিন আরো ভালো করে চেয়ে দেখি, আরে এরা তোর কেউ নয়,
কলেজের নাইট গার্ডগুলোর শরীরে কিসের যেন একটা ইঞ্জেকশন দিয়ে শুয়েছিল। তারপর একে একে নৃশংসভাবে গলা কেটে মাথা আলাদা করে দিল। শাহিন ভিডিওটা দেখে ভয়ে ঘেমে একাকার। তবুও দেখছি। শাহিন মনে মনে ভাবে, তাহলে এদের চেতনাও বা অবেশের ইঞ্জেকশন দেয়া হয়েছিল, যাতে কেউ এদের চিৎকার শুনতে না পায়। ভিডিওটা বন্ধ করে শাহিন বের হয়ে যায়। কলেজে যেতেই বৃষ্টির স্মৃতি এগিয়ে আসে। তারপর, হাই হ্যান্ডসাম, এত দেরি করে আসলে যে? আরে বলিস না, প্লে বয় আমাদের নায়ক হয়তো আজকেও কারোর সাথে রাতে কুতকুত খেলেছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বলে দুজন হেসে দেয়, সাথে শাহিনও। তারপর, ওই আর কি, কেন আমাদের কি ইচ্ছে? তাহলে বলো, একটা চান্স নিতে পারি। দেখ বৃষ্টি, চান্দুর শখ আছে বলতে হবে, তবে চান্দু দুজনকে তো 2 দিন নিতে হবে। বাহ, তাহলে তো হলোই। বলো কবে হবে? আজ বললে আজই, বলো কাকে চাও? তোমরাই বলো, কে আসবে আগে। তো হ্যান্ডসাম, চলো আজ সারা দিন তোমার সাথে কাটাবো। শাহিন বুঝে যায় এরা এর আগেও এসবে লিপ্ত হয়েছে। আর শাহিনেরও একটা বদ অভ্যাস, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। স্মৃতির চোখে একটা কালো কাপড় বেঁধে দিল। তারপর, এই আমার দিন, রাতে পরেই আজ তো আমি দেখিয়ে দিব কেমনে পুরুষ আমি। চোখটা তুমি খোলো না গো, লজ্জা যে পাবো। এত ঢপ দেখাতে হবে না, ফ্রিতে পাচ্ছ। যদি খালি সুখ দিতে না পারো, তোমার ওইটা আমি কেটে ফেলবো, বলে দিলাম। 3 ঘন্টা পর শাহিন ক্লান্ত দেহ এলিয়ে দেয় স্মৃতির ওপর। আর নিজ থেকে স্মৃতির কোনো হেলদোল নেই। সে ভেবে যাচ্ছে তার সাথে কি হলো এই 3 ঘন্টা। বিছানার দিকে শাহিনের চোখ যায়, পুরো বিছানায় রক্ত দিয়ে ভরে গিয়েছে। স্মৃতিও সেই দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব। স্মৃতির আগে বহু পরপুরুষের সাথে রাত কাটিয়েছে। এতে তার ভার্জিনিটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তাহলে আবার কেন? কি বিউটিফুল, দেখলে তো আমার পাওয়ার। খবিস একটা, আমি তো আর উঠতেই পারছি না। এভাবে কেউ করে? আমি কি এখন উঠতে পারো আর বাসায় চলে যাও। কাজ শেষ, মজা নেওয়াও শেষ, এখন বলছো বাসায় যেতে? তোমরা এমনই। তাই না তো, আরেক রাউন্ড কি খেলবো? এই না প্লিজ, আমি আর পারবো না। শাহিন কিছু না বলে উঠে নিচের আলমারি থেকে একটা বান্ডিল বের করে নিয়ে স্মৃতির হাতে দেয়। তারপর, এটা তোমার পুরস্কার, এখন দ্রুত ফ্রেশ হয়ে বাসায় চলে যাও আর মনে করে পিল খেয়ে নিও। স্মৃতি চলে যায় আর শাহিন আবারও বিছানায় শুয়ে পড়ে। রাতে উঠে বের হয় আবারও স্মৃতির বাড়িতে, কারণ ওখানে স্মৃতি আর বৃষ্টি একাই থাকে। ওদের বাড়ির নিচে এসে শাহিন স্মৃতিকে ফোন দেয়, দিয়ে ভেতরে যায়। তারপর, কি হলো বাবাজি, আবার এলে যে? মধু কি খেতে ইচ্ছে হচ্ছে? তবে এবার নতুন মধু। বুঝেছি, ওই যে দেখো, দরজা ওখানেই আছে, গিয়ে জোর করে আদায় করে নাও। তা তো নেবই, চলো তুমিও চলো, আর ডাবল T20 হবে। আরো 3 ঘন্টা প্রায় ফরফর অবস্থা নিচের কাপড়গুলো পরে নিয়ে বের হয়ে আসে ঘর থেকে। আর ভেতরে পড়ে থাকে আত্মরা অবস্থায় অবসীন দেহ। রাতে যে বহু ধকল গেছে ওদের উপর দিয়ে। ভোরভোর অবস্থা, অন্ধকার আছে। বড় লোকেরা পার্টি করে বাড়ি ফিরছে। শাহিন হেঁটেই বাড়ি ফিরছে। রাস্তার 2 পাশে জঙ্গল, আর মাঝের রাস্তা। হঠাৎ গোঙানির শব্দে শাহিন থেমে যায়। আশেপাশে লাঠি খুঁজতে থাকে। গোঙানির শব্দ আরো বেড়ে গেল। শাহিন দ্রুত লাঠি নিয়ে এগিয়ে গিয়ে দেখে এ আর কেউ না, সিমিকে কয়েকজন মাতাল অবস্থায় রেপ করার চেষ্টা করছে। তার আর কেউ নয়, সিমিরই বন্ধু। সিমি শাহিনকে দেখে কিছু একটা বলতে চেয়েও বলতে পারছে না, মুখে রুমাল দেওয়া। এই, তোরা কি করছিস এখানে? ছেলেগুলো শাহিনকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই পকেট থেকে চাকু বের করে শাহিনকে মারতে আসতে নিলেই শাহিন হাতে করে আনা লাঠি দিয়ে সবকটার মাথায় আঘাত করে শুইয়ে দেয়। তারপর সিমির মুখ থেকে রুমাল বের করে দেয়। আর এতে সিমি খুব জোরে নিঃশ্বাস নিতে থাকে। এক পর্যায়ে হঠাৎ শাহিন পেছন ঘুরতে নিতেই পড়ে থাকা ছেলেগুলোর একজন শাহিনের পেটে চাকু ঢুকিয়ে দেয়।
হাত কোনো মতে নিজেকে সামলিয়ে ছেলেটাকে আরো কয়েকটা আঘাত করে পড়ে যায়। যখন চোখ খুলে আবারও নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে, আর পাশে একটা মেয়ে বসে আছে, দেখতে অবিকল সিমির মতো। শাহিন এমন ভাব করে যেন সিমিকে দেখে শাহিন ভয় পাচ্ছে। আপু, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন প্লিজ। শাহিনের এমন বিহেভিয়ারে সিমি কিছুটা অবাক হয়, সাথে হাসিও পায়, কিন্তু না হেসে মুখের রাগী ভাব নিয়ে এসে বলে, হারামি, হিরোগিরি দেখাইতে গিয়ে 2 মাস ধরে বেডে শুয়ে আছিস, যেটা পারবি না সেটা করতে যাস কেন? আসলে তখন ওইসব দেখে রাগ হয়েছিল, তাই ওদের থেকে আপনাকে বাঁচাতে গিয়ে হঠাৎ কি যেন হয়েছিল, আর নড়াচড়া করতে পারছিলাম না, যার ফলস্বরূপ চাকু খেতে হলো। বুঝেছি আমি। আসলে ওদের কাছে নীল মাশরুম ছিল, তবে ওটা মাশরুমের মতো দেখতে হলেও আসলে ওটা হিপনোটিজম এর জন্য ব্যবহার হয়। এতে মস্তিষ্ক বাদে হাত পা অবশ হয়ে যায়, বুঝলি? জি আপু, কিন্তু ওরা আপনার না বন্ধু, তাহলে অমন করলো কেন? বন্ধু কখন শত্রু হয় সেটা তো আমি বা তুই জানি না। বল, এই দেখ, তোকে আমি দুবার মারতে চেয়েছি, কিন্তু তৃতীয়বার ওদের দ্বারা আমি নিজেই বিপদে পড়েছি, আর তুই রক্ষা করলি। আপু, রক্ষা করার মালিক আল্লাহ, আমি শুধু ওসিলা মাত্র। এখন থেকে ভালো চলবেন, বুঝতে পেরেছেন? এই, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? শালা, একদম হাড় ভেঙে ফেলবো। তোর জন্য আমাদের 1 কোটি টাকা চলে গিয়েছে, সেটা কি জানিস? কি বলছেন আপু? 1 কোটি? 1 কোটি। শালা, এমন ভাবে মারলি, তাও আবার সব মাথায়, সব কয়টা স্পট ডেট, আর তুই সেন্সলেস। জানিস তোকে আমি কতটা কষ্ট করে এখানে এনেছি? আমাকে বাঁচাতে গেলেন কেন? আমিও না হয় চলে যেতাম বাবা মার কাছে। সাদে কি বাঁচিয়েছি? একটা কারণ আছেই। যাই হোক, শোন, চুপচাপ শুয়ে থাক, আমি যাব আর আসবো, বুঝলি? একদম উঠবি না। সিমি বের হয়ে যায়। হঠাৎ তার ফোনের কথা মনে হতেই পাশে দেখে বন্ধ অবস্থায় ফোনটা পড়ে আছে। দ্রুত শাহিন চালু করতেই একের পর এক ফোন আসতে শুরু করে। শাহিন ফোন রিসিভ করে গম্ভীর গলায় বলে, হ্যালো। ওকে। ফোনটা কেটে যায়। পেটে হাত দিয়ে দেখি গা শুকিয়ে গেছে। খুশি হয়। বেড থেকে উঠে রুম থেকে বের হয়ে রাস্তায় যায়। এমন সব একটা প্যাচেরো গাড়ি শাহিনের সামনে দাঁড়ায়। শাহিন আশেপাশে চোখ বুলিয়ে গাড়িতে উঠে পড়ে। বস, কেমন আছেন এখন? ভালো আছি। বস, মেয়েটা তো আপনার এত সেবা যত্ন করেছে যে আমরা আর আপনাকে এখান থেকে নিয়ে যাইনি, সরি। সমস্যা নেই, গাড়ি দ্রুত চালা, সব রহস্যর সমাপ্তি ঘটাতেই হবে। এই বলে শাহিন সিটের সাথে হেলান দিয়ে চোখটা বন্ধ করে ফেলে আর হারিয়ে যায় স্বপ্নে। 5 বছর আগে ইউকে থেকে বাংলাদেশের শাহিন দেশে আসে তার বাবা আর মায়ের সাথে দেখা করতে। আসলে শাহিন ওর দাদু আর দিদার সাথে ওখানেই থাকে। শাহিনের বাবা একজন মেয়র, বলতে গেলে রাজনীতিবিদ। এগুলো ছেড়ে তিনি কিছুতেই ইউকে যাবেন না, আর যার ফলস্বরূপ তার স্ত্রীও যেতে পারেন না। তবে শাহিনের জীবন নিরাপদ রাখতে ওকে ইউকেতে ওর দাদু দিদার সাথে পাঠিয়ে দেয়। শাহিন, এই বাবা শাহিন, দাঁড়া বাবা, এবার তো খাবারটা শেষ কর, আর তো আমি দৌড়াতে পারছি না। উফ মামা, তুমি খুব বোরিং। এতটুকুতেই হাঁপিয়ে গেলে? জানো, ইউকেতে দাদু আর দিদিকে আমি কত দৌড়ে নেই, তবুও তারা হাঁপিয়ে ওঠে না। পাগল ছেলে বলে কি? তার কি কি করিস তুই এখানে? আরে কি করব বলো, প্রচুর পড়াশোনা করি, ডাক্তার হতে হবে যে আমায়। বয়স তো তোর অনেক হলো, তাও পাগলাম কি ছাড়লি না? শাহিন ওর আম্মুর সাথে হেসে দেয়। এমন সময় শাহিন ওর আব্বু প্রবেশ করে রুমে। শাহিন ওর আব্বুকে দেখে দৌড়ে গিয়ে কোলে ওঠে। তারপর, বাবা, আসতে এত দেরি হলো কেন? আর বলিস না বাবা, সিটি কর্পোরেশনে একটা ভেজাল হয়ে গেছে। এখানকার এমএনপি গরিব দুঃখীদের কোটি কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে, তারই একটা বিহিত করতে এত দেরি হলো। একটু সাবধানে চলো। কতবার বলি যে তোমায় আর রাজনীতি করতে হবে না, আমার ও শাহিনের সাথে ওর দাদা দিদার কাছে চলে যাই। এ শুনে কার কথা? হ্যাঁ বাবা, একদম ঠিক, চলো না আমার সাথে প্লিজ। হ্যাঁ যাব, তবে তোমার পরে। আগামীকাল তো তুমি চলে যাবে, তাই না? তাই এক কাজ করো, তোমার পাশের বাসা থেকে একটু ঘুরে আসো, তোমার মাম্মার সাথে একটু কথা বলি। শাহিন ওর বাবা মার কথা পাশেই
ওরা এক বন্ধুর বাসায় যাই খেলতে, কিন্তু কিছুক্ষণ পর বিকট শব্দ হয় ওর বাসায়। তাই লুকিয়ে আর ভয়ে বের হয় বন্ধুর থেকে বিদায় নিয়ে বাসার দিকে। আসতেই কয়েকজন লোককে বের হয়ে যেতে দেখে। লোকগুলো সব কালো পোশাক পরা ছিল, মুখ ঢাকা, কিন্তু শেষে একজনের মুখ ঢাকা ছিল না। সবাই তাকে পলাশ বলেই ডাকছিল। শাহিন ওদের দেখে লুকিয়ে পড়ে। এখন ওরা চলে যেতেই দ্রুত নিচের বাড়িতে ঢুকেই চিৎকার করে কেঁদে ওঠে, কারণ শাহিনের বাবা মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, গুলিও করা হয়েছে। শাহিন একবার ওর মা আবার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ কাঁদার পর মনে শপথ নেয় যে বা যারা তার বাবা মাকে মেরে ওকে এতিম করেছে তাকে কিছুতেই ছাড়বে না সে। শাহিনের বাসায় দুটো কাজের লোক ছিল, একজন রহিম চাচা আর একজন জরিনা খালা। শাহিন ওনাদের ফোন করে ডেকে আনে, ওরাও কেঁদে ফেলে। তাদের মালিক মালকিনকে দেখে শাহিন শান্ত করে ওদের জরিনা খালাকে ওর মাকে গোসল করে কাফনের কাপড় পরিয়ে দিতে বলে, আর রহিম চাচা আর শাহিন মিলে তার বাবাকে কাফনের কাপড় পরিয়ে বাড়ির পেছনে বাগানের এক কিবারায় কবর খুলে দাফন করে। তারপর, চাচা আর খালা, আমি আজকে ইউকেতে চলে যাচ্ছি। তোমরা এই কথাগুলো কাউকে বলো না। আমি সঠিক সময়ে ফিরবো, অপেক্ষা করো, প্রতিশোধ নিব আমি। শাহিনের আগে থেকেই পাসপোর্ট করা ছিল আর আগামীকাল ইউকেতে চলে যাওয়ার কথাও ছিল, যার কারণে সে নিজেই ব্যাগ গুছিয়ে বাড়িতে তালা দিয়ে ওর বাবা মায়ের কবর জিয়ারত করে বেরিয়ে পড়ে। ইউকেতে পৌঁছে ওর দাদা দাদিকে সবকিছু খুলে বললে ওর দাদা শাহিনকে ইউকে থেকে দুবাই পাঠিয়ে দেয়। ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ে দীর্ঘ 3 বছর ট্রেনিংয়ের পর দেশে ফিরে নিজেই একটা গ্যাং তৈরি করে সাথে পড়াশোনা চালিয়ে যায়। এসব ভাবতেই হঠাৎ শাহিনের ঘুম ভেঙে যায়, মুখে আতঙ্কের ছাপ। আবারও তার বাবা মার কথা মনে পড়ে গেল তার, সাথে রক্ত জমে গেল। দ্রুত সে গাড়ি থেকে নেমে চলে গেল গোডাউনে। সামনেই পলাশকে উপর করে বেঁধে রাখা হয়েছে। কিরে কুত্তার বাচ্চা, তোকে তাহলে আমি এতদিনে ধরতে পারলাম? তুই আমাকে ধরে কি করবি? তুই কি চিনিস আমি কে? আমি ডার্ক মাফিয়া কিং এর লোক। ভালো চাস তো ছেড়ে দে। কুত্তা যখন খাঁচাই বন্দী হয় ছাড়া পাওয়ার জন্য সিংহের মতো গর্জন করে, কিন্তু তুই তো দেখি কুত্তার চেয়েও অধম। আর এটাও ভাবিস না তোর ওই ড্রাগ মাফিয়া কিং এর লোক আমাকে এখানে এসে মারবে। কে তুই? সত্যি করে বল। শুনলে এখানে দাঁড়িয়ে থাকতে পারবি তো? তোর জম, দ্য কিং অফ দ্য অল শাহিন। বস? আপনি সেই? ওই তোর বস কে? তুই তো ড্রাগ মাফিয়া কিং এর লোক, তাহলে আমাকে বস বলছিস কেন? বস, আমাকে এখানে কেন এনেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আজ থেকে 5 বছর আগে এই এলাকার মেয়র আর তার স্ত্রীকে তুই আর তোর সেই বস এমপি মিলে মেরেছিলি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু কেন বস? সে কে হয় আপনার? আমার বাবা মা, ওদের মেরে তোরা এতিম করেছিস, তা বলছিস ক্ষতি করিসনি? পাশেই রাখা এসিকের বোতল নিয়ে শাহিন পলাশের পায়ে ঢেলে দেয়, আর সাথে সাথে পলাশের মাংস খসে কঙ্কাল বের হয়ে যায়। সাথে তো চিৎকার আছে, ভাই ভাই মরে গেলাম ভাই, প্লিজ আমাকে মেরে ফেলুন। ভাই আমাকে মেরে ফেলুন। এত তাড়াতাড়ি কিভাবে মারবো বল? শোন, আগে তুই বল তোদের সাথে কে কে ছিল, কে কে বাবা মার গায়ে প্রথমত হাত দিয়েছিল? আমাকে মেরে ফেললেও বলবো না। হ্যাঁ, বলতে হবে তোকে, নয়তো ওইদিকে দেখ বাক্সটা, আর ভিতরে কি আছে জানিস? পোকা মাকড়, কেঁচো পোকা, তোকে ওই বাক্সটাই ফেলে দিব। হ্যাঁ জানিস তো, ওখানে তোকে ফেলে দিলে পোকামাকড়গুলো আয়েশ করে তোকে হালকা হালকা কামড় দিয়ে খাবে রে। মাসের পর মাস তার চেয়ে ভালোই বলে দে, আর সব নষ্ট করিস না, এত তোর শাস্তি বাড়তে থাকবে রে। আপনার বাবা এর আগে প্রথমে হাত দিয়েছিল এমপি নাজিমউদ্দিন আর আপনার মায়ের গায়ে,
কেউ হাত দেয়নি, শুধু গুলি করেছিল এখানকার এসপি সিফাতুল্লাহ। তারপর আমরা কুপিয়ে মেরে ফেলেছি। কোথায় পাবো সিফাতুল্লাহকে? 1234/10 এই ঠিকানাটা ওর বাসা, এখানেই পাবেন ওকে। আর এমপিকে পাওয়া আপনার জন্য কষ্টসাধ্য। আমি নিজেও জানি না সে কোথায়, শুধু তার মেয়ের সাথে দেখা করার জন্য আসে, রাতে আবার ঘুম হয়ে যায়। আর মেয়ের নাম কি আর কোথায় পাবো ওকে? সিমি কলেজে আপনাকে যে জুতা দিয়ে মেরেছিল সেই এমপির মেয়ে। শাহিন, থ্যাঙ্কস তোকে তো তাড়াতাড়ি সব বলে দেওয়ার জন্য। কিন্তু আরেকটা কথা বল, তোদের কি কোনো গ্যাং আছে নাকি সব নষ্টদের বলেই নাজিমউদ্দিন? এটা তো আমি জানি না, তবে নাজিমউদ্দিন লুকিয়ে থাকে বিডিআর এর ভয়ে, কারণ তার বিরুদ্ধে একাধিক নারী ও ধর্ষণের মামলা রয়েছে, যে কোনো সময় ক্রস ফায়ার করতে পারে। হ্যাপি জার্নি। রিভলভারের ম্যাগাজিনের সব কয়টা বুলেট শাহিন পলাশের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তারপর বের হয়ে আসে। বাসে এসে অনেক রাতে, এমন সময় ফোন আসে শাহিনের ফোনে। দেখে দাদু ফোন করেছে। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। তা দাদু ভাই, কবে আসছো তুমি দেশে? দাদু হয়তো আরো 3 মাস লাগবে, তুমি চিন্তা করো না, আমি চলে আসব। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে শাহিন আর ঘুমায় না, সোজা এয়ারপোর্টে চলে যায়। সেখান থেকে দুবাই হয়ে সোজা ইউকে। দীর্ঘ 12 ঘন্টা পথ পেরিয়ে শাহিন পৌঁছে যায় তার বাসায়। কলিং বেল চাপতেই বের হয়ে আসে 75 বছর বয়সী মিস্টার শেখ শাহিনের দাদা। শাহিনকে দেখেই জড়িয়ে ধরে। তারপর, আরে আরে ইয়াংমান, এত বড় সারপ্রাইজ! বুড়ো, তোমার বুড়ি কই? শাহিনের দাদার আছে ইয়াংম্যান, এসো ভেতরে আসো। শাহিন ভুলে যায় কি হয়েছে। এই এতদিন আনন্দে মেতে ওঠে দাদা দাদির সঙ্গে। এদিকে সিমি শাহিনকে বেড়ে রেখে বের হয়ে গিয়েছিল টয়লেটে। এসে দেখে শাহিন নেই। পুরো হসপিটাল তন্ন তন্ন করে খোঁজেও না পেয়ে বসে পড়ে মাটিতে। কেন যেন সিমি কান্না পাচ্ছে অদ্ভুত একটা কারণে। তবু সে নিজেকে সামলি নিয়ে উঠে বসে আর বাসায় চলে যায়। রোজ সিমি অপেক্ষা করে শাহিনের জন্য, কিন্তু শাহিনের কোনো দেখাই নেই কলেজে। এদিকে শাহিন আজ সকালে বাসায় বসেছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে বাসায়। দাদার দাদি ঘুমিয়েছিল বলে শাহিন নিচেই দরজা খোলে, আর খুলেই চমকে যায়। মিষ্টি, তুমি এখানে? মিষ্টি আর মিষ্টির হাজবেন্ড মিস্টার তৌফিকা অবাক হয়ে যায়। তারপর, হ্যাঁ আমি, কিন্তু তুই এখানে কেন? আমি এখানে থাকবো না তো কে থাকবে? এটা আমার বাড়ি। কি, তুমি তাহলে এসকে গ্রুপের চেয়ারম্যান? আজব তো। হ্যাঁ, আমি চেয়ারম্যান এসকে গ্রুপের। এমন সময় শাহিন এর দাদু বের হয়ে বলে, কি হয়েছে রে শাহিন, কে এসেছে? শাহিন, দাদু এদিকে এসো, দেখো কে এসেছে। শাহিনের দাদু এগিয়ে এসে হেসে দেয় আর বলে, আরে তুই চিনিস না এদের? এরা হলো আমাদের প্রতিবেশী। এই যে এই ছেলেটা দেখছিস না, এ তো তোর বন্ধু তৌফিকুর, যার সাথে তুই খেলতি। আর তৌফিকুর, এ হলো শাহিন। কি বলছো দাদু? এ তো তৌফিকুল। বন্ধু, সরি রে, আমি তোকে চিনতে পারিনি। হ্যাঁ, আরে সরি বলছিস কেন? আমি নিজেও চিনতে পারিনি। তা বল, তোরা এখানে কবে আসলি? তোর সাথে দেখা করে পরের দিনই চলে এসেছি আর কি। আয় ভিতরে আয়। তারপর দুজন বন্ধু আড্ডা দেয়। সারাদিন এভাবে 1 মাস কেটে যায়। শাহিন দাদু দিদার থেকে বিদায় নিয়ে দেশে ফিরে আসে। সারাদিন ভ্রমণ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে পা রাখতেই কেউ একজন শাহিনের টি শার্টের কলার চেপে ধরে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর শাহিনের কলার ছেড়ে দিয়ে শাহিনের দিকে তাকায়, আর কেউ না, সিমি। আরে আরে আপু, কি হলো? এভাবে আমায় টেনে আনলেন কেন? কুত্তা হারামি, জানিস না কি করেছিস? আমাকে হসপিটালে একা রেখে এলি কেন? বল, কেন একা রেখে এলি? কি করেছি আমি? দেখুন, আমাকে সহ্য করতে পারেন না, তাই আমি চলে এসেছিলাম। কুত্তা শালা, তোকে আমি মেরে ফেলবো। অনেক কাঁদিয়েছিস এই 1 মাস, কিচ্ছু বলিনি তোকে, তাই বলে তো আর ছাড়ছি না। কই বল, কই ছিলি? আপু দেখেন, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন। আমাকে ছেড়ে দিন, ক্লাসে যেতে হবে। ছেড়ে দিলাম, তবে শুনে রাখ, কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবি না।
আর কথা সেটা বললে তোকে আমি একদম খেয়ে ফেলবো, বুঝলি? শাহিন কিছু বলে না, মুচকি হেসে চলে যায়। সামনে হাঁটতেই চোখ যায় বৃষ্টির আর স্মৃতির দিকে। দুজনে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। শাহিন ওদের পাশ কাটিয়ে যাওয়ার আগেই ওরা শাহিনের হাত চেপে ধরে। তারপর, তুই তো দেখি একটা হিংস্র পশু। আমাদের ওই অবস্থাতেই কেন তুই ফেলে রেখে আসলি ওখানে বল? আর আমাকে কেন কেন ধর্ষণ করলি বল? কি করেছিলাম আমি? তোর বিনা পয়সায় তো দিতে চেয়েছিলাম, একটু রয়ে সয়ে করতি, তা নয় একদম হিংস্র জানোয়ারের মতন করলি। আরে বিউটিফুল, আজ রাতে আবার আসবো, আজ অনেক আদর দিব, প্রমিস। সেটা তো বুঝেছি, যদিও আমাদের জান বের করবি তুই, তাই আগেই চলে গেলাম। তবে মনে করে প্রোটেকশনটা কিনে আনিস। স্মৃতি আর বৃষ্টি চলে গেল। শাহিন শুধু হাসি আর ভাবে, হায় রে, তোদের রূপের আগুন দেখবো আমি। তোদের কত আগুন আছে, আজ একদম এমন অবস্থা করব না। পারবি হাঁটতে, না পারবি সইতে। শাহিন সামনে এগোতেই ঠাস ঠাস করে কেউ থাপ্পড় মারে। শাহিন সামনে তাকিয়েই অবাক হয়ে যায়, কারণ সামনে সিমি দাঁড়িয়ে। আপু, আপনি এখানে? দেখলাম তোর লুচ্চামি। তোকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা লুচ্চার গোডাউন। আজকের মতো লাস্ট তোকে বারণ করলাম, কোনো মেয়ের সাথে কথা বলবি না। শাহিন সিমির মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ পুরো মুখটা রাগে ফেটে যাচ্ছে। শাহিন কিছু বলে না, চলে আসে ক্লাসে। এদিকে সিমি রাগে ফায়ার, কেন যে নিজের মনের কথা বলতে পারছে না শাহিনকে, এটা ভেবেই রাগ করছে নিচের ওপর। তার উপর আবার শাহিন মেয়েদের সাথে হেসে সে কথা বলছিল। সিমি মনে মনে ঠিক করে, না, শাহিনের উপর নজর রাখতে হবে, তাছাড়া হবে না। যেইভাবে সেই কাজ। দ্রুত কলেজ থেকে চলে যায় আর বোরকা হিজাব করে কলেজের সামনে স্কুটি নিয়ে অপেক্ষা করে। এদিকে শাহিন নিজের ক্লাস শেষ করে বের হয়ে আসে কলেজ থেকে। তারপর একটা ফার্মেসি থেকে প্রোটেকশন কিনে নিয়ে রওনা দেয় স্মৃতি আর বৃষ্টির বাসার দিকে। আর এগুলো দেখে সিমির রেগে আগুন, তবু নিজেকে সামনে নিয়ে শাহিনের পেছন পেছন যেতে শুরু করে। কিছুক্ষণ পর শাহিন স্মৃতি আর বৃষ্টির বাসায় পৌঁছে যায়। সিমি কিছুটা দূরে স্কুটি রেখে ভেতরে প্রবেশ করে, কিন্তু দরজা বন্ধ দেখে ভেতরে না গিয়ে পাশেই খোলা জানালায় সাহস করে চোখ দেয়। আর ভেতরে যা দেখে দ্রুত নিজেকে সেখান থেকে সরে এসে হাউমাউ করে কেঁদে চলেছে। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আশেপাশে মোটা লাঠি খুঁজতে থাকে এবং পেয়েও যায়। আর সেটা নিয়ে দরজার আড়ালে বসে থাকে সিমি। কয়েক ঘন্টা পর শাহিন বের হয়ে সামনে এগোতে নিলে সিমি পেছন থেকে শাহিনের মাথায় আঘাত করে। সাথে সাথে শাহিন মাটিতে পড়ে যায়। সিমি নিজের ফোন বের করে কয়েকজনকে ডেকে আনে, তারপর শাহিনকে নিয়ে চলে যায়। আর যাবার আগে ভেতরের স্মৃতি আর বৃষ্টিকেও নিয়ে যায়। শাহিন যখন চোখ খুলে নিজেকে আবারও পন্থী রুমে আবিষ্কার করে, সাথে হাত পা বাঁধা। শাহিন রেগে যায়, কারণ সে মনে করেছে এগুলো স্মৃতি আর বৃষ্টির কাজ। কিন্তু শাহিনকে অবাক করে দিয়ে একটা মেয়ে এগিয়ে আসে, হাতে চাবুক, সাথে লবণ। হ্যাঁ, এটা সিমি। শাহিন অবাক হয়ে যায়। তারপর, আপু তুমি? সিমি ফটাফট দুটো চাবুকের বাড়ি দেয়। এত জোরে মারে যে শাহিন চিৎকার করে ওঠে, কিন্তু নিজেকে সামলিয়ে নেয়, কারণ এখন রাগ দেখালে শাহিন তার প্রতিশোধ নিতে পারবে না। তোকে আমি কত ভালোবেসেছিলাম জানিস? নিজের অজান্তেই এই 2টা মাস আমি ঘুমাতে পারিনি। কেন জানিস? তোকে আমি ভালোবাসি, কিন্তু তুই তো নষ্ট একটা ছেলে। ছি, কিভাবে পারলি 2টা মেয়ের সাথে ওভাবে পশুর ন্যায় ভোগ করতে? ওগুলো কি তোর বউ? হ্যাঁ, আসলে আপু। সিমি আরো রেগে যায়। একে একে 20টা চাবুকের আঘাত করে শাহিন সামলাতে না পেরে জ্ঞান হারায়। সিমি এতক্ষণ শাহিনের সামনে রাগী ভাব নিয়ে থাকলেও শাহিন জ্ঞান হারানোর সাথে সাথে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে ক্ষত স্থানে এগুলোতে ব্যান্ডেজ করে দিতে থাকে। কিছুক্ষণ পর নিজের রুমে চলে যায়, কিন্তু কিছুতেই থাকতে না পেরে বৃষ্টি আর স্মৃতিকে যেখানে রাখা হয়েছে সেখানে যায়। তারপর, কে রে,
তোরা তাহলে বেশ্যাতিরি করে খাস? দেখুন আপু, আমরা কি করি না করি আপনাকে বলতে বাধ্য নই। কি বললি? তুই আমাকে বলবি না তো কাকে বলবি? সিমি রেগে দুটোকেই কষে কষে কয়েকটা থাপ্পড় মারে। তারপর দেখো বোন, বলো কেন তোমরা এসব করো? শুনতে চাও কেন আমরা এমন করি? তাহলে শোনো, আমাদের বাড়িতে 4টা লোক আছে জানো। বৃদ্ধ মা, বাবা আর 2টা ভাই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছি, কিন্তু এখানে এসে ধর্ষিত হতে হয়েছিল ওই ছাত্র নেতা পলাশের হাতে। তারপর থেকে ওই আমাদের টাকা দিত, যার বিনিময়ে ওর সাথে শুতে হতো আমাদের, আর ওই টাকা আমাদের পরিবার চলতো। কিন্তু মাঝে পলাশের গায়েব হয়ে গেল, তাই শাহিনকে আমরা ধরি। তারপরে আমরা ভেবেছিলাম শাহিনও তো ওর মতন হিংস্র পশু নয়, কিন্তু আমাদের ধারণা ভুল। প্রথম দিনই স্মৃতিকে খুবলে খুবলে খেয়েছে, তাও ছাড়েনি। রাতে আমার ঘরে আসে আর নিজের মতন করে ধর্ষণ করে আমার উপরে, ভোগ করে আমাকে। আমরা মজা পাই, সাথে টাকাও, তাই বিদিয়ে দিই, সাথে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি। বুঝলাম, তো কি আর করবি, তোদের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার, বুঝলি? আজ থেকে এগুলো আর করবি না, মনে থাকবে? আপু থাকবে। সিমি ওদের হাতের বাঁধন খুলে দেয়। তারপর নিচের রুম থেকে একটা সুটকেস নিয়ে এসে সিমি আর বৃষ্টিকে দেয়। আপু এত টাকা? তোদের জন্য। এখন তোরা গ্রামে চলে যা, বুঝলি? এদিকে আমি শাহিনকে সাইজ করব, ওর ওই পশু ভাব আমি ছোটাবো। আপু একটা কথা বলি। বল। সামথিং জানি না রে। আপু সাবধানে নিও শাহিনকে, আসলে আমরা তো হাতে করে পেয়েছি। তবে রে, যা ভাগ এখান থেকে। বৃষ্টির স্মৃতি বিদায় করে সিমি চলে যায় কিচেনে শাহিনের জন্য রান্না করতে। এদিকে শাহিন মুচকে এসে চোখ খোলে। আসলে শাহিন জ্ঞান হারায়নি, এমনি শুধু চোখ বুঝেছিল, আর সিমি কি করে সব শুনছিল। একটু পর শাহিন মনে মনে বলে ওঠে, সুন্দরী, তুমি অবশেষে ধরা দিলে আমার চালে। কথা দিলাম, আমার টেবিল বউ তোমাকেই বানাবো। একটু পর হঠাৎ দরজা খোলা শব্দে শাহিন চোখ বুজে পড়ে থাকে। সিমি রুমে প্রবেশ করে হাতে থাকা চোখ থেকে কিছুটা পানি শাহিনের চোখে মেরে দেয়। অমনি শাহিন চোখ মেলে তাকায়। আপু, কেন আমাকে মারছেন? আমি কি করছি আপনার? কি করিসনি তাই না? তোকে যে আমি বারণ করেছিলাম মেয়েদের সাথে কথা না বলতে, আর তুই স্মৃতি আর বৃষ্টির সাথে কিরকম পশুর মতো ওইগুলো করছি। ছি ছি, ভাবতে আমার ঘৃণা হয়। দেখুন, আমার ইচ্ছে হয়েছে করেছে, তাতে আপনার কি? আপনি আমার কে যে আমাকে মারছেন, শাসন করছেন? কোন অধিকারে বলবেন প্লিজ? আমি আর নিতে পারছি না কোনো দুঃখের জন্য যে আপনার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম, তারপর থেকেই প্যারা দিচ্ছেন আমাকে। মুক্তি দিন প্লিজ। সিমি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ শাহিনকে কিস করে বসে পাক্কা 5 মিনিট পর ছেড়ে দিয়ে, কোন অধিকারে তোর উপর অধিকার খাটায় একটু পর বুঝে যাবি, বলেই সিমি রুম থেকে দ্রুত বের হয়ে যায়। তারপর কাজীকে ফোন করে আসতে বলে কিচেনে গিয়ে বিরিয়ানি রান্না করতে লেগে গেল। প্রায় 5 ঘন্টা পর রান্না শেষ হলো। এদিকে শাহিন ক্ষুধায় কাতরাচ্ছে, গতকাল থেকে খাওয়া হয়নি। তার উপর এতগুলো চাবুকের আঘাত সহ্য করে নিজের ওপর আর কোনো শক্তি নেই। চেয়ারের সাথে নিজেকে এলিয়ে দিয়ে আছে। একটু পর দরজা খোলায় শাহিন খুব উৎফুল্ল হয়, কারণ হয়তো সিমি তার জন্য খাবার নিয়ে এসেছে। কিন্তু শাহিনের ধারণা ভুল, কারণ সিমি হাতে একটা পাঞ্জাবি পায়জামা নিয়ে এসেছে। এরপর এগুলো পরে রেডি হয়ে নাও। এগুলো আমি কেন পরবো? এই পিচ্চি, এত বেশি কথা বলিস কেন? দ্রুত পরে নে, তারপর বাহিরে বের হয়ে আসবি 5 মিনিটের সময়। সিমি রেগে ঘর থেকে বের হয়ে যায়, আর শাহিন মুচকি হেসে 2 মিনিটের পরে বের হয়ে আসে ঘর থেকে। কই থেকে যেন হুট করে সিমি আগমন। তারপর মাশাআল্লাহ, আমার বরটাকে তো খুবই মানিয়েছে। এখন চলো বাবু, কাজী সাহেব বসে আছে। এই এই কি বলছেন এগুলা? বাবু, বর? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি, তাতে তোর কি? আমাকে বলছে, আবার আমাকেই জিজ্ঞেস করছেন আমার কি? এই তুই চুপ কর, নাকি আবার চাবুক আনবো? উফ, আমার ভালো লাগে না। বাবু, আজ রাতে অবশ্যই ভালো লাগবে, চলো। তারপর আর কি, শাহিন বেচারা অবশেষে বিয়েটা করেই নিল। কাজী সাহেব চলে গেলেন।
বাড়িতে শুধু সিমি আর শাহিন। কি হলো, এভাবে বসে আছো কেন? আজ তো আমাদের বাসর। ছি ছি ছি, কি বলেন এগুলা? আমি ভালো ছেলে আর আপনি আমার আপু হন, ওগুলো আমি করতে পারবো না। কি বললি কুত্তা হারামি? অবৈধ কাজ করতে ভালো লাগে তাই না? এখন দ্রুত আমাকে কোলে করে ঘরে নিয়ে চলো, তারপর দেখছি আমি। শাহিন চুপ করে বসে আছে দেখে, এই তোমাকে বললাম না কোলে নিতে? কি আর করবে শাহিন বেচারা, ফেসে গিয়েছে। কোলে নিয়ে ঘরে গেল, তারপর লাইট অফ। পরের দিন সকালে শাহিনের ঘুম ভেঙে যায়। পানের ছিটায় হালকা হালকা চোখ খুলে দেখে তার সামনে একটা পরী। শাহিন নিজেকে সামলাতে না পেরে সিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে। তার সাথে সাথে সিমি নিজেকে শাহিনের থেকে দূরে সরিয়ে নেয়। তারপর, এই দেখছো না আমি গোসল করেছি মাত্র, আবারও আমাকে ওইভাবে জড়িয়ে ধরেছো? গোসল করে আসো। কিন্তু আমি পরবটা কি? নিচের দিকে তাকিয়ে দেখো তো, এখনো কি কিছু পড়ে আছো? শাহিন নিচের দিকে তাকিয়ে হেসে দেয়, তারপর বলে, আরে ধুর, নিজের বউ দেখলে কিছু হবে না, এগুলো তো তোমার ওই সম্পদ। লুচু শালা, যাও এখন গোসল করে আসো, তারপর বাকি কথা। শাহিন হাসতে হাসতে বাথরুমে চলে যায় আর সিমি যায় কিচেনে। শাহিন গোসল করা শেষ করে লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরে নিচে দেখি সিমি রান্না করছে। একপাশে পেট বের হয়ে আছে। শাহিন আস্তে করে সিমির পেটে হাতের তালু দিয়ে স্লাইড করে ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে, কি করছো আমার জানোটা? দেখছোই তো রান্না করছি। জানো শোনো, আমি একটু বাইরে যাব, আমার ফোনটা একটু দাও। কোথায় যাবে? বৃষ্টি আর স্মৃতির অবস্থা আমি কাহিল করে পাঠিয়ে দিয়েছি, সো ওখানে কেউ নেই, যে লাভ নেই। ধুর, ওখানে নয়, ওদের চেয়ে আমার বউটা আরো বেশি ভালো। আমি একটু যাব ঘুরতে, সাথে ডক্টর দেখাতে, শরীরটা একটু ব্যথা হয়ে আছে। ঠিক আছে যাও, আর শোনো বাজার নিয়ে এসো, বাবা আসবে কিছুদিন পর। বাবা? কার বাবা? কার বাবা আবার? আমার বাবা আসবে, বুঝলে, মানে তোমার শ্বশুর সাহেব। ওকে মাই সুইট হার্ট, আমি যাব আর আসব। শাহিন বাড়ি থেকে বের হয়ে যায়, ফোনটা চালু করে আর আকিবকে ফোন দেয়। হ্যালো বস, বলুন। আকিব, আজকে এই এসপির সাথে হিসাব বরাবর করতে হবে, তুই তো চলে আয়, আমি বের হচ্ছি। ওকে বস। শাহিন ফোন রেখে একটা রিক্সা নিয়ে বাজারের দিকে গেল, তারপর বাজার করে বাসায় গেল। বউ, ও বউ, আমার ডেভিল বউ। কি হয়েছে, এভাবে চেঁচামেচি করছো কেন? বউ গো, আমার না একটা কাজ আছে, মানে বন্ধুদের সাথে ঘুরতে যাব, যদি কিছু টাকা দিতে। ঘুরতে যাবে? তাহলে বন্ধু কেন, বউকে নিয়ে যাও। আরে আমার বউ কেন পর পুরুষ দেখবে বলো, তার চেয়ে তুমি বাসায় থাকো, আমি যাব আর 2 দিনের মধ্যেই ফিরে আসবো, প্রমিস। 2 দিন কুত্তা, সম্ভব নয়, তোকে 1 দিন সময় দিলাম, এর মধ্যে বাসায় আসতে হবে। শাহিন খুব খুশি হয়ে সিমিকে একটা কিস করে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে কিছু দূর গিয়ে একটা করে উঠে বসে, তারপর সোজা গোডাউনে। বস, সব খবর নিয়ে ফেলেছি। শালা এসআই এই এলাকাতেই মদের বার দিয়েছে, আর সেখানেই রাতে ড্রিঙ্কস করে বাসায় ফিরে একা। বাহ, তাহলে তো হলোই, আজই তুলে আনবি শালাকে। আর বস, আপনার এমপি হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে, কিছুদিন মাত্র, আপনার পথের কাটা সরিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, সেটা আর বলতে হবে না, তুই দ্রুতই এস আইনকে তুলে নিয়ে আসার ব্যবস্থা কর। ওকে বস। রাত প্রায় 2টা, চারদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সামনে একটা প্রাইভেট কারকে এগিয়ে আসতে দেখি হাত দিয়ে ইশারা করে থামাতে বলে শাহিন। গাড়িটা থামতেই আকিব সহ আরো 4 জন গাড়িতে বসে পড়ে আর শাহিন ধীর পায়ে গাড়িতে গিয়ে বসে। তারপর, এ আই, বেশি নড়াচড়া না করে গাড়িটাকে সোজা মতিঝিল 33-1005-এ নিয়ে চলে আয়। এই তোরা কারা, চিনিস আমায়? আমি এই থানার এসআই। হ্যাঁ, তুই চিনিস আমায়? ওকে পরিচয় দেই, আমি মাফিয়া কিং অব দ্য ওয়ার্ল্ড শাহিন। চিনতে পেরেছিস না? না চিনলে কিছু করার নেই, এখন সোজা চল, নয়তো এখানেই পুঁতে ফেলবো। এই আইকে নিয়ে শাহিনের গোডাউনে চলে আসে। তারপর, কি এসাই, তুমি আইনের লোক হয়েও একজন খুন করতে পারলে? কি বলছিস এগুলো তুই? তোর টাকা লাগবে? বল, তোর টাকা লাগবে? আরে লজ্জা পাস না, বল, টাকা লাগলে দেব, তবুও আমাকে ছেড়ে দে। না রে, তোর প্রাণটা লাগবে আমার। ভাই, কেন শুধু শুধু আমার সাথে এমন করছেন? আমি কি করেছি আপনার? আচ্ছা, মনে করে দেই, আজ থেকে 5 বছর আগে তুই আর এখানকার এমপি মিলে মেরে ফেলেছিলি মেয়ে আর
তার স্ত্রীকে, মনে আছে? বাড়ি নম্বর 37-770। হ্যাঁ হ্যাঁ ভাই, মনে পড়েছে, কিন্তু কেন? জানিস ওরা কে হতো আমার? ওরা আমার বাবা মা ছিল। তারপর 4টা কোপ দিয়ে শাহিন একেবারে হাত পা বিহীন হয়ে গেল। এসআইয়ের দেহ। তারপর মাথাটা আলাদা করে দিয়ে মানুষ খেকো পোকার বাক্সটার মধ্যে ফেলে দিয়ে চলে এলো বাসায় শাহিন। আসার আগে নিচের কাপড়কে বদলে নিতে ভোলেনি শাহিন। বাসায় আসতেই টেবিল বউয়ের সামনে দাঁড়াতে হয় শাহিনকে। কি হলো বউ, এমন করে তাকিয়ে আছো কেন? হারামি, এতক্ষণ মনে পড়লো আমার কথা? লেট হেলা, যার জন্য চুরি করে চলে এলাম সে এখন বলছে চোর। তুই তো পিচ্ছি চোর, আমার মনটা চুরি করে নিয়েছিস। মিথ্যা অপবাদ দিবে না বলে দিলাম। এখন শোনো, আমার জন্য খাবার নিয়ে এসো, ক্ষুধা লেগেছে। সিমি শাহিনের কথায় ব্যঙ্গত হয়ে গেল, দৌড়ে কিচেনে চলে গেল। আর শাহিন ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। একটু পর রীতা খাবার নিয়ে আসলো। তারপর শাহিনকে বেড়ে দিল, কিন্তু শাহিন চুপ করে বসে আছে। কি হলো, খাচ্ছ না কেন? বউ থাকতে কি কারো নিজে হাতে তুলে খেতে ইচ্ছে করে? ওলে বাবালে, আমার পিচ্চিটা দেখি রোমান্টিক হচ্ছে। এগিয়ে এসো, খাওয়াচ্ছি। সিমি শাহিনকে খাইয়ে দিতে থাকে। খাওয়ার এক পর্যায়ে, আচ্ছা সিমি আঙ্কেল বাসায় থাকে না কেন, আর তিনি কি করেন? আসলে আমি নিজেও জানি না, তবে বাবা এখানকার এমপি, আর কোনো একটা ব্যবসার কারণে বাবা আমার থেকে দূরে থাকে, যেন আমার কোনো ক্ষতি না হয়। তো সামনে তো নির্বাচন, আঙ্কেল কি আসবেন? আর আসলে যদি আমাদের মেনে না নেই তখন? ধুর, তুমি যে কি বলো! আমি বাবাকে তোমার কথা অনেক আগেই বলেছি, বুঝলে? বাবা আসবে আগামীকাল। তো আমি কি করব? কি করবে মানে? আগামীকাল আমাকে সাহায্য করবে রান্না করতে, বুঝেছো? বাবাকে খুশি করতে হবে। কিন্তু তার আগে যে আমাকে খুশি করতে হবে। চলো আর একটি টি20 হয়ে যাক। এই না না, খবরদার, আমাকে টাচ করবে না। বললেই হলো, কাবিন করে বিয়ে করেছি, আর হাত দেব না তা কি হয় বলো? শাহিন সিমিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আর সিমি দুহাত দিয়ে মুখ ঢেকে শাহিনের বুকে মুখ লোকায়। পরের দিন বাসে একটা গাড়ি প্রবেশ করতেই শাহিন আর সিমি বাড়ি থেকে বের হয়ে গেইটে দাঁড়ায়। একটু পর গাড়ি থেকে একজন নেমে আসে। বয়স আনুমানিক 55 হবে। সিমি বাবা বলেই গিয়ে চড়িয়ে ধরে। তারপর, বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিস না মা, কাজ ছেড়ে আমায় যাই না, তবু এলাম জামাইকে দেখতে। কই বাবা জামাই, এদিকে এগিয়ে এসো, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? শাহিন রাগে কটমট করতে করতে মুখ কিঞ্চিত পরিমাণ হাসিয়ে নিয়ে এগিয়ে যায়। তারপর, কেমন আছে আব্বাজান? আছে বাবা, কোনো রকম। তা বলো, এখানে থাকতে বা আমার মেয়ে তোমাকে জ্বালাচ্ছে না তো? আব্বাজান এখন বললে হয়তো দেখা যাবে, আবার পুরো ডেভিল এর রূপ নিবে। ভালো বলছো বাবা, চলো ভেতরে যাই। শাহিনকে সিমিরা ভেতরে আসে। সবাই একসাথে ডিনার করে সিমি নিচের রুমে যায়। আর শাহিন বসে আছে তার শ্বশুরের সামনে। দেখো, আমি তোমাকে চিনি না, জানিও না, তাই মনে নিতে আমার সময় লাগবে। তবে আমার একটা কাজ করে দিতে পারলে আমি তোমাকে আমার যোগ্য জামাই হিসেবে বিবেচনা করব। বলুন আব্বাজান, আমি সব করতে পারি। হ্যাঁ বাবা, শুনেছি আমি, তুমি নাকি কলেজে খুব ভালো ফাইট করতে পারো, আবার নাকি সিমিকে বাঁচিয়েছো। যাই হোক, তোমার কাজটা হলো সামনে ইলেকশন, আমি চাই তুমি ভোটে দাঁড়াও। এখন যেতো সাথে একটা মানুষকে খুন করতে হবে। খুন? হ্যাঁ, খুব। আমাকে ইদানিং একটা লোক ডিস্টার্ব করছে, হুমকি দিচ্ছে, তুমি তাকেই খুন করবে। কিন্তু আব্বাজান, আমি তো জীবনে একটা পিঁপড়েও মারিনি, তাহলে মানুষকে মারবো কিভাবে? সমস্যা নেই, আমি আছি, চলো আমি তোমাকে বন্দুক চালানো শেখাবো। না আব্বাজান, আমি ওসব ব্যবহার করি না। আমি একজন মার্শাল আর্টিস্ট, আমার ক্যারাতেই ওকে আমি মেরে ফেলবো। সাব্বাস, এই না হলে আমার জামাই। যাও ইয়াংম্যান, রেস্ট নাও, আমি ওই হারামজাদাকে খুঁজে বের করি। শাহিন ড্রয়িং রুম থেকে সোজা সিমির রুমে এসেই দরজা বন্ধ করে দিয়ে এগিয়ে যেতে থাকে সিমির দিকে। আর সিমি পিছিয়ে যেতে একসময় সিমি বিছানায় পড়ে যায়। আর শাহিন সিমির ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। রাতে ডাইনিং এ বসে আছে শাহিন আর মিস্টার ইকবাল। সিমি কিচেনে রান্না করতে ব্যস্ত। এমন সময়, বাবা শোনো, আগামীকাল রাতে আমার বের হতে হবে, বুঝেছো? ওকে মারতে। জি আব্বাজান, বুঝেছি, কিন্তু আমরা কোথায় যাব?
11-7 নঙে সে থাকে। আজ থেকে 5 বছর আগে আমি এই লোকটার মেয়েকে হত্যা করেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে শালা ওদের ছেলেটা বেঁচে যায়, আর আজ সেই বোমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আব্বাজান, আপনি জানলেন কিভাবে যে খবর সঠিক? আরে আমি সব খোঁজ রাখি। এই হান্নানের খুন হওয়ার ঘটনা আমি সব শুনেছি। হান্নান আমাকে কল দিয়েছিল আর আমি সব শুনেছি, বুঝলে? আব্বাজান, কি সাংঘাতিক! তো আমি কি পারবো ওর সাথে? পারতেই হবে, সিমির জন্য হলেও। ঠিক আছে আব্বাজান, তাহলে আগামীকাল আমরা বের হব, কেমন? ঠিক আছে বাবা। একটু পর সিমির আগমন। এই তোমরা দুজন বাবা ছেলে কিসের এত ফিসফিস করছিলে? আসলে মা, আমার জীবনের তো রিস্ক, তাই আমি শাহিনকে নিয়ে আগামীকাল একটু ঘুরতে বের হব। হ্যাঁ, এটা তো ভালো কথা, যেও সমস্যা কই এতে। কিন্তু এখন খাওয়া দাওয়া করো, ঘুমাও, বাবার ঘুম পেয়েছে। পরের দিন শাহিন আর মিস্টার ইকবাল সিমির থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে ছুটতে থাকে। কিছুক্ষণ পর অচেনা কয়েকজন লোক শাহিনদের গাড়ি অ্যাটাক করে শাহিন আর মিস্টার ইকবালকে বেঁধে ফেলে আর নিয়ে যেতে থাকে। শাহিন মনে মনে হাসে। কিছুক্ষণ পর, কে তোমরা? আমাদেরকে কেন তুলে এনেছো? একে তোরা চিনিস? আমি এই এলাকার এমপি। ভালো চাস তো এখনো ছেড়ে দে, নয়তো। শাহিন ধীরে ধীরে নিজের হাতগুলো আলগা করে চোখের বাঁধন খুলে মিস্টার ইকবাল এর সামনে যায়। তারপর নিজের কণ্ঠ চেঞ্জ করে। তুই আর তোর জামাই এখন আমাদের ফাঁদে পা দিয়েছিস। ফাঁদে পা দিয়েছি মানে? আরল সালা, এই আইনকে তুলে আনার সময় আমি নিজেই তোর নাম্বার রেখেছিলাম, যেন তুই আমাদের এই জায়গায় চিনতে পারিস। যাই হোক, তোকে তো পেয়েছি, এবার উপরে যাওয়ার পালা। তোকে মারলে আমি আমার বাবা মাকে কথা দেওয়ার কথাটা রাখতে পারবো। গ্যাচগ্যাচ করে রামদা দিয়ে কেটে ফেলে মিস্টার ইকবালের হাত পা, শেষে জিহ্বা টেনে বের করে কেটে ফেলে। তারপর ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়। 2 মাস পর শাহিন সিমির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর সিমি শাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিমি, আমাকে ক্ষমা করে দিও, বাঁচাতে পারিনি আমি আব্বাজানকে। প্লিজ ভুলে যাও, আমার কাছে আব্বুর চেয়েও গুরুত্বপূর্ণ তুমি। তোমার কিছু হয়নি, আমি এতেই খুশি। এভাবে কান্না করছো কেন? বাবার কথা মনে পড়লে কান্না পায়। যাই হোক, বাদ দাও। কান্না করলে তো হবে না সোনা, কারণ তোমার মাঝেই যে বেড়ে উঠেছে আরো একটা জীবন। কিন্তু এখানে থাকলে বাবার কথা মনে পড়ে। জানি, তাই তোমাকে আমি নিয়ে যাব ইউকেতে দাদার শ্বশুরের বাড়িতে। সত্যি? শাহিন, সত্যি। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি একটু। শাহিন ঘর থেকে বের হয়ে যায়। কিছু দূর আসতেই দেখতে পায় শেখ ফিলা শাহিনের বাবার বাড়ি। ধীর পায়ে বাগানের পেছনে কবরগুলোতে সালাম দিয়ে মোনাজাত করে বাড়ি ফিরে শাহিন। আর আশা হবে না প্রিয় এই বাংলাদেশে। রাত 12টা শাহিন সিমিকে নিয়ে উড়াল দিল তাদের নতুন গন্তব্যে ঠিকানায়। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে সিমিকে নিয়ে ইউকেতে পৌঁছে শাহিন তারপর নিজের প্রাইভেট কারে করে বাসায় চলে আসে। দুপুর তখন 2টা। শাহিনের দাদু দরজা খুলে দেয়। শাহিনকে দেখে জড়িয়ে ধরে। তারপর সিমের দিকে চোখ যায় তার। শাহিনকে খোঁচা দিয়ে, কি দাদু ভাই, একেবারে না তো, বউকে নিয়ে এসো। হ্যাঁ দাদু, সাথে আরো 2 জন ফ্রি, সেগুলো ডাউনলোড হচ্ছে, আর মাত্র 8 মাস পর ওগুলোকে দেখতে পাবে। এমন সময় শাহিনের দাদি বের হয়ে আসে। সিমিকে বরণ করে ঘরে তুলে নেয়। ভালোই চলছিল তাদের সুখের সংসার। শাহিন সারাদিন অফিস আর সিমি সারাদিন নিজের আর দাদু আর দিদার সেবা যত্ন করেই কাটিয়ে দিচ্ছিল। 8 মাস পর শাহিন অস্থির হয়ে অপারেশন থিয়েটারের বাইরে হাঁটছে। একটু বাচ্চা কান্নার আওয়াজ শুনেছেন, আরো বেশি টেনশন শুরু হয়ে যায় শাহিনের। একটু পর নার্স বের হয়ে আসে হাতে চমৎ শিশুকে নিয়ে, কিন্তু শাহিনের মন সেদিকে নেই। নার্স হয়তো বুঝতে পেরেছে, তাই বলল, হে মিস্টার শাহিন, ইওর ওয়াইফ ইজ ফাইন, ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস সিস্টার। শাহিনের মনে হয় কেবল তার চাঁদ ফিরে এলো। বাচ্চাদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বাচ্চাগুলো দেখতেই একদম শাহিনের বাবা মার মতো হয়েছে। কি দাদু ভাই, একসাথে দুটো পেয়ে গেলে? দাদু, একদম তোমার ছেলে আর ছেলের বৌমাকে পেয়েছি। কিছুক্ষণ পর সিমের সেন্স ফিরে। দেখে শাহিন তার হাতে শক্ত করে চেপে ধরে আসে পাশে 2টো ঘুমন্ত শিশু।
শাহিন আলতো করে সিমির কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ভালো থাকুক এবং অটুট থাকুক তাদের ভালোবাসা।